হত্যাকাণ্ড চালানোর ব্যাপারে ওরা কখনো কোনো হঠকারিতা করত না। গোপনীয়তা ছিল ওদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকালয় থেকে দূরে, বিশেষ করে গভীর রাতে অতর্কিতে আক্রমণ করে সহযাত্রী বেশে পথিকদের খুন করত ঠগিরা। বিশেষ করে খাওয়া দাওয়ার পর ক্লান্ত তন্দ্রাচ্ছন্ন পথিকরা যখন গভীর মনোযোগ দিয়ে ওদের গল্প শুনত বা গান বাজনা শুনত, ঠিক তখনই ঠগি সর্দার বা জমাদার বলে উঠত, সাহেবকে লিয়ে তামাকু লাও, অথবা সাহেবকে লিয়ে গঙ্গাজল লাও। এটা ছিল একটা সাংকেতিক কথা। এটাই ছিল সর্দারের খুন করার আদেশ। ওদের রামসি ভাষায় একে বলা হতো ঝিরনি দেওয়া। এই ঝিরনি দেওয়ার অধিকার থাকতো শুধুমাত্র দলের সর্দারের। কখন যেন পেছনে এসে দাঁড়িয়ে থাকা দুটো লোক নিমিষে ঝাঁপিয়ে পড়তো নিরীহ পথিকদের ওপর। যে লোকটা গলায় ফাঁস দিয়ে রুমালটা টেনে ধরত, রামসি ভাষায় তাকে বলা হতো ভুকুত। আর যারা পা বা মাথা চেপে ধরত তাদের বলা হতো চুমোসিয়া। গলায় রুমালের টেনে ধরা ফাঁসে যখন দম আটকে মোড়ে মানুষটার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতো, তখন ভুকুত আস্তে আস্তে বলে উঠত, বাজিদ খান। এ কথার মানে কাজ শেষ। জমাদার বা সর্দার এইবার হাঁক দিয়ে উঠত, বিচলি দেখো, মানে মৃতদেহগুলোর ব্যবস্থা করো। ঠিক এই পদ্ধতিতে মুহূর্তের মধ্যে 3 কি 30 কি 50 জনের একটা পথিকের দল খুন হয়ে যেত। অনেক আগে থেকেই ঠগিরা দলে তাদের সংখ্যা পথিকদের 3 গুণের থেকেও বেশি হিসাবে ঠিক করে রাখত। এর জন্য প্রয়োজনে একটা ঠগির দল দিনের পর দিন কোনো এক পথিকের দলের সাথে পথে চলত, যতক্ষণ না আর একটা ঠগির দল পথে ওদের সাথে যোগ দেয়। তারপর যখন সংখ্যার হিসেব ওদের অনুকূলে আসত, তখন নিমেষে সব কিছুর ব্যবস্থা হয়ে যেত। সর্দার বিচলি দেখো বলা মাত্রই একদল তক্ষুনি মৃতদেহগুলোকে নিয়ে আগে থেকে প্রস্তুত করা কবরের দিকে রওনা হয়ে যেত। এদেরকে বলা হতো ভোজা। যারা লাশগুলোকে পুঁতে ফেলত তাদের বলা হতো কুথাওয়া। দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ঠগি আগে থেকেই চারিদিকে নজর রাখত। অবাঞ্ছিত কারুকে আসতে দেখলে তারা এক টুকরো সাদা কাপড় নেড়ে বাকিদের সাবধান করে দিত। এদের বলা হতো ফরক দেনা। এরপর ফুরজানা নামক একজন সবকিছু পরিষ্কার করে দিত। দেখতে দেখতে কবরের ওপর ঠগিদের তুপনি খাওয়ার ভোজসভা বসে যেত। ঠিক এদেরই মতো নদীর ঠগিরা পথিককে ফুলিয়ে ফালিয়ে ওদের নৌকোয় তুলত। তারপর কোনো নির্জন জায়গাতে নদীপথে তাদের খুন করত। খুনের সময় ওরা নৌকোতে এক বিন্দু রক্তপাত হতে দিত না। সেটা ছিল ওদের কাছে ভয়ঙ্কর অমঙ্গল সূচক। নদীর ঠগি বা ভাঙ্গুরা ঝিরনি দিত নৌকার পাটাতনে 3 বার বইটা ঠক ঠক করে ঢুকে। লাশগুলোকে ওরা জলে ফেলে দিত। তবে লাশ যাতে জলে ভেসে না ওঠে তার জন্য জলে ফেলার আগে নৌকোর পাটাতনে ফেলে পিঠের ওপর হাঁটু দিয়ে চেপে কাঁধ দুটোকে পেছনে টেনে ধরে লাশগুলোর শিরদাঁড়া ভেঙে দিত ওরা। সে ছিল এক ভয়ঙ্কর পদ্ধতি। ওদের সবচেয়ে বড় আড্ডা ছিল গঙ্গাসাগরে। গঙ্গাপথে ওরা এলাহাবাদ পর্যন্ত যাতায়াত করত। মধ্য ভারত ছাড়া দক্ষিণ ভারতেও ওদের দৌরাত্ম্য ছিল। আশ্চর্যের কথা এই যে মোটামুটি শরতের শুরু থেকে দোল উৎসব অবধি বছরের এই কটা মাস বাদ দিলে বাকি সময়টা ঠগিরা নিতান্ত সহজ সরল গ্রাম্য গেরস্থ জীবনযাপন করত। স্ত্রী পুত্র নিয়ে সংসার করত, দোল মহরম পালন করত, মাজারে চাদর চড়াত, সত্যনারায়ণকে বাতাসা দিত, ছেলে মেয়ে বউ সাথে নিয়ে রথের মেলা দেখতে যেত, অসুস্থ মা বাবা সেবাও করত। কিন্তু বছর ঘুরে শরৎকাল এলেই ওদের রক্তে যেন জেগে উঠত এক আদিম ডাক, পথে নামার ডাক, মানুষ খুন করার ডাক। তখন ওরা আর কেউ কারুর নয়, হিন্দু নয়, মুসলমানও নয়। তখন ওদের একমাত্র পরিচয় যে ওরা ঠগি। তখন ওদের একমাত্র আরাধ্য মা ভবানী, তার সন্তানেরা আমির, গরিব, ফকির, সন্ন্যাসী, বাকি সবাই তখন ওদের কাছে শুধুই খৌর, অর্থাৎ সম্ভাব্য শিকার। ঠগিরা সাধারণত শিশু কিংবা ভিক্ষুক বা সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্পী, ঝাড়ুদার, তেল বিক্রেতা, কাঠমিস্ত্রি, কামার, বিকলাঙ্গ, কুষ্ঠরোগী, গঙ্গাজল বাহক বা নারীদের হত্যা করত না। যদিও হত্যাকাণ্ডের গোপনীয়তা রক্ষার জন্য এই নিয়ম সবসময় মানা হতো না। চুরি করা মাল বলে সন্দেহ হতে পারে, এই কারণে ঠগিরা সচরাচর ওদের লুঠের মাল শহরের বাজারে বিক্রি করত না। যাযাবর বেদেরা অনেক ক্ষেত্রে ঠগিদের থেকে চোরাই মাল বা শিশু কিনত। এখানে উল্লেখযোগ্য যে বেদেরা রোমানি বা জিপসি বা যাযাবর নামেও পরিচিত, যদিও জিপসি কথাটা বর্তমানে অনেক ক্ষেত্রে তাদের জন্য অপমানজনক বলে মনে করা হয়। এরা কোনো এক জায়গায় বেশি দিন থাকে না। এরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় থেকে জীবিকা নির্বাহ করে। আজকের দিনে ইউরোপ, উত্তর বা দক্ষিণ আমেরিকা সমেত সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে এই রোমানি জাতি বা বেদেদের অস্তিত্ব আছে। এদের সংখ্যা সব থেকে বেশি ইউরোপ মহাদেশে, কিন্তু এদের উদ্ভব হয়েছিল ভারতের রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব অঞ্চল থেকে।
ঐতিহাসিকরা মনে করেন 1400 শতকের কোনো এক সময় এদের এক অংশ ভারত থেকে পশ্চিম এশিয়া ও ইউরোপে চলে যায় এবং পরবর্তীকালে পৃথিবীর নানান জায়গায় ছড়িয়ে পড়ে। সেই সময় ঠগীদের মতো বেদেরাও দল বেঁধে এই ভারতের রাস্তায় ধুলো মেখে ঘুরে বেড়াতো জীবিকার দায়। বেদেরা গ্রামে গঞ্জে নানান খেলা দেখাত, চোরাই মাল বিক্রি ইত্যাদির সাথে শিশু কেনাবেচার ব্যবসা করত। বহু পুরনো পেশাদারি সম্পর্ক ছিল এই বেদেদের আর ঠগীদের মধ্যে। তখনও কিছু মন্দিরে নরবলি দেওয়ার রেওয়াজ ছিল। রাজা বা জমিদারদের লোকেরা গোপনে বেদেদের কাছ থেকে বাচ্চা ছেলে কিনে নিয়ে যেত তাদের রাজ্যের মন্দিরে বলি দেওয়ার জন্য। অনেক বর্ধিষ্ণু পরিবার মাটির নিচে চোরা কুটুরিতে ধন সম্পদের সাথে বাচ্চা ছেলেদের পুঁতে দিত যখের ধন আগলে রাখার জন্য। বাচ্চা মেয়েদের বিক্রি করা হতো পতিতালয় বা হারেমের দাসীবাদী করার জন্য। ঠগীদের ছেলেরা বংশ পরম্পরায় ঠগী হতো। নির্দিষ্ট বয়সের পর তাদেরকে কোনো একজন লোককে শ্বাসরোধ করে হত্যার পদ্ধতি দেখানো হতো। কিশোর বয়সে তারা তাদের বাবাদের কাছ থেকে এইভাবে একদিন ঠগী হিসাবে দীক্ষাপ্রাপ্ত হতো। ওরা বিশ্বাস করত যে 8ম শতাব্দীতে তৈরি ইলোরার গুহাতে ঠগীদের মানুষ হত্যার পেশার নানান চিত্র খোদাই করা আছে, যেমন ফাঁস পরিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে কবরের জন্য, কবরের গর্ত খোঁড়া হচ্ছে ইত্যাদি। এই বিশ্বাস ওদের মনে ওদের পেশার অনন্তকালের অস্তিত্বের বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলত। যদিও এরকম কোনো খোদাই কার্য ইলোরার গুহাতে আবিষ্কৃত হয়নি, এগুলো সম্ভবত ওদের দলের প্রচলিত পৌরাণিক কাহিনী বা কল্পকথা ছিল। কী কারণে যে প্রত্যেক বছর এই রহস্যময় ভারতের রাস্তাঘাট থেকে হাজারে হাজারে মানুষ অদৃশ্য হয়ে যেত তা কেউ জানত না। কিন্তু আশ্চর্যজনকভাবে 1809 সালে ভারতে আসা এক তরুণ ইংরেজ সৈনিকের গভীর কৌতূহল আর দীর্ঘ সুপরিকল্পিত অদম্য প্রচেষ্টার কারণে একদিন এই ঠগীরা অস্তিত্ব সংকটের সম্মুখীন হয়ে পড়ে। 1600 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এর অর্থ এমন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে অংশীদারেরা কোম্পানির শেয়ার এবং বিভিন্ন প্রকার স্টক কেনাবেচা করতে পারে। 1612 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম বাণিজ্য কুটির স্থাপন করার অনুমতি পায়। সময়ের সাথে বাংলার হুগলিতে এবং অন্যান্য জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুটির স্থাপিত হতে থাকে। 1757 সালে পলাশির যুদ্ধ হয়। বাংলার নবাব সিরাজদৌল্লা লর্ড ক্লাইভের কাছে যুদ্ধে পরাজিত এবং নিহত হন। যুদ্ধ শেষে চুক্তিমতো বিশ্বাসঘাতক মির্জাফর বাংলার নবাব হন এবং লর্ড ক্লাইভ নগদ 30 লক্ষ টাকা ও 24 পরগনা অঞ্চলের জায়গিরদারি বা প্রজাদের কাছ থেকে কর আদায় করার ক্ষমতা লাভ করেন। এই মির্জাফর ছিলেন নবাব সিরাজদৌল্লার পক্ষে পলাশির যুদ্ধের প্রধান সেনাপতি। 1765 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ ছিলেন শাহ আলম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভের অধীনে তার কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এর অর্থ ছিল রাজস্ব আদায় এবং বিষয় সম্পত্তির অধিকার সম্পর্কিত বিচারের অধিকার পাওয়া। মুঘল সম্রাটের হাত থেকে এই দেওয়ানি লাভ করার অর্থ ছিল বাংলা, বিহার, উড়িষ্যায় ব্রিটিশ শাসনের আইনসম্মত ও আনুষ্ঠানিক স্বীকৃতি। এর ফলে এই অঞ্চলে দিল্লির নবাবের এক প্রকার নামমাত্র অস্তিত্ব এবং অধিকার পড়েছিল। এরপর থেকে ছলে বলে কৌশলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে তাদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে। 1788 সালে ইংল্যান্ডের কর্নওয়াল নামক জায়গায় উইলিয়াম হেনরি স্লিম্যানের জন্ম হয়। ছোট বয়স থেকেই ভারতবর্ষের রহস্যময় ইতিহাস তাকে বিশেষভাবে আকর্ষণ করত। কিশোর স্লিম্যান তাই ঠিক করে ফেলে যে ভারত তাকে যেতেই হবে। ইংল্যান্ডে বসেই সে হিন্দি ভাষা শিখে ফেলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তখন সময়ের সাথে ভারতে স্থায়ী রাজত্বে পরিণত হচ্ছে। মাত্র 21 বছর বয়সে 1809 সালে স্লিম্যান ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল আর্মিতে যোগ দেন। কলকাতার ফোর্ট উইলিয়ামের এক বয়স্ক ব্রিটিশ কর্নেল স্লিম্যানকে পরিষ্কার হিন্দুস্তানি ভাষায় কথা বলতে শুনে আশ্চর্য হন। তিনি জিজ্ঞেস করেন, তুমি কি এই দেশেই জন্মেছ? উত্তরে স্লিম্যান বলেন, না স্যার, ইংল্যান্ডে। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের লাইব্রেরিতে ফরাসি পর্যটক দেবেনাথের লেখা 17শ শতাব্দীতে দেখা ভারতের ভ্রমণ কাহিনী পড়তে গিয়ে স্লিম্যান প্রথম এই ঠগী সম্প্রদায় সম্পর্কে জানতে পারেন। সেখানে দিল্লি এবং আগ্রার মধ্যের পথে ভয়ঙ্কর এক সংগঠিত খুনির দলের কথা উল্লেখ করা ছিল। এই রহস্যময় কাহিনী তাকে প্রচণ্ডভাবে কৌতূহলী করে তোলে। সে এক অরাজকতার সময় ছিল। রাজত্ব ছিল দিল্লির সম্রাটের হাতে। অন্যদিকে অঞ্চলের জমিদাররা মনে করতেন যে এলাকাতে তাদেরই জমিদারি। আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতো যে তাদের আইনই শেষ কথা।
আর এই জাঁতাকলের মধ্যে পড়ে পিষে মরত সাধারণ মানুষ। 1814 থেকে 1816 সাল অবধি নেপালের যুদ্ধ এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে লড়াই করে স্লিম্যান ক্যাপ্টেন পদে উন্নীত হন। সেখান থেকে ব্যারাকপুরের সেনা ছাউনিতে কিছুদিন কাটিয়ে আসেন কলকাতার ফোর্ট উইলিয়ামে। সেদিনের অস্থির ভারতে কোম্পানির ফৌজের বিশ্রামের সময় ছিল না। ব্যারাকপুরের সেনা ছাউনিতে থাকাকালীন এক হিন্দু ব্রাহ্মণ সেপাই তাকে গল্পচ্ছলে বলেছিল, জানেন সাহেব, আমাদের বাড়িতে আমিই একমাত্র পুরুষ। আমার বাবা, কাকা আর গ্রামের অর্ধেক মানুষগুলো হঠাৎ একদিন হারিয়ে গেল। আমি ব্রাহ্মণ মানুষ, পেটের দায় না থাকলে কি আর ফৌজের নাম লেখাতাম? শুনে স্লিম্যান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলেন, হারিয়ে গেল তার মানে? জবাবে সিপাহীটা উদাস হয়ে বলেছিল, হ্যাঁ স্যার, হারিয়ে গেল। ওরা গ্রাম থেকে বেরিয়েছিল অযোধ্যা যাওয়ার জন্য, কিন্তু সেখানে পৌঁছতে পারেনি, পথেই কোথাও হারিয়ে গেল। এদেশে মানুষ হারিয়ে যায় সাহেব, কোথায় যে যায় কেউ জানে না। আমাদের পাশের গ্রামের একদল মানুষ এই তো বছরখানেক আগে গঙ্গাসাগরের তীর্থ করতে গিয়ে আর গ্রামে ফিরল না, কোথায় যে হারিয়ে গেল কেউ জানে না। স্লিম্যান কোনো এক সরকারি নথিতে একবার দেখেছিলেন যে গত 10 বছরে ভারতবর্ষে প্রতি বছর গড়ে 40,000 মানুষ নিখোঁজ হয়েছে। এর মধ্যে এলাহাবাদে একদিন বন্ধু কালেক্টরের অফিসে লেখক ডক্টর রিচার্ড শেডুডের লেখা 1816 সালের একটা পাণ্ডুলিপি থেকে স্লিম্যান জানতে পারেন যে 1799 সালে ব্যাঙ্গালোরের পথে প্রায় 100 ফাঁসিগির বা ঠগীদের একটা দল ইংরেজদের হাতে ধরা পড়েছিল। সন্দেহ করলেও প্রমাণের অভাবে তাদের কোনো শাস্তি দেওয়া যায়নি। লেখক ঠগীদের ভাষায় কিছু শব্দ লিখে রেখে গেছিলেন এই ভেবে যে ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে, যেমন গব্বা মানে কবর, আঙ্গুচা মানে ফাঁস, তালাগ মানে নেকলেস, ইত্যাদি ইত্যাদি। খুঁজে খুঁজে স্লিম্যান আরও খবর বার করেছিলেন, যার থেকে তার এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে ঠগীরা আজও আছে। 1809-10 সালে পথের ধারে কয়েকটা কুয়োর মধ্যে একসাথে 30টারও বেশি লাশ পাওয়া গেছিল। সেই বছরেই ইংরেজ সেনাপতি জেনারেল ইংরেজ সৈনিকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করেছিলেন যে তারা যেন অচেনা পথিকদের ব্যাপারে সাবধান থাকে। উত্তর ভারতে এক ম্যাজিস্ট্রেটের সামনে 76 জনের ধরা পড়া একটা দলের কিছু লোক পথিকদের খুন করার কথা স্বীকারও করেছিল, কিন্তু তাদের মুখে মা ভবানীর উল্লেখ শুনে ম্যাজিস্ট্রেট তাদের ছেড়ে দেন এই কথা ভেবে যে ওদের শাস্তি দিলে এদেশের ধর্মীয় অনুভূতিতে হস্তক্ষেপ করা হবে, যা সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে খুব একটা অভিপ্রেত ছিল না। সময়ের সাথে সামরিক চাকরি ছেড়ে স্লিম্যান সিভিল সার্ভিসে যোগ দেন। ধাপে ধাপে চাকরিতে তার উন্নতি হতে থাকে। 1820 খ্রিস্টাব্দে 32 বছর বয়সে স্লিম্যান মধ্যপ্রদেশের সগর নামক জায়গাতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টু দ্য এজেন্ট অফ গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। 1822 সালে তিনি নর্মদা উপত্যকার নরসিংহপুর জেলার প্রধান হিসেবে কাজের দায়িত্ব নেন। রেলপথ তখনও ভারতে চালু হয়নি। স্লিম্যান ঘোড়ার পিঠেই চলাফেরা করতেন। সেদিন অফিসের নির্দেশে জব্বলপুরের ম্যাজিস্ট্রেটকে কাজে সাহায্য করতে এসে একদল পথিককে ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে আটক হয়ে বসে থাকতে দেখেন। ওদের কাছে রকমারি জিনিস থেকে চুরি করা মাল সন্দেহ করে পুলিশ ওদের গ্রেপ্তার করেছিল, কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয়। কিছুক্ষণ পরে জব্বলপুরের নতুন বাসায় এসে স্লিম্যান আবার ওদের দেখতে পান। ওনারই আদেশে কিছুদিন আগে জেলে পাঠানো এবং সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়া কল্যাণ সিং নামে একটি লোক ওই দলের লোকেদের সাথে কথা বলছিল। জেলে থাকাকালীন কল্যাণ সিংয়ের পরিবারের খাওয়া থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন স্লিম্যান। তাই সেদিন জেল থেকে ছাড়া পাওয়ার পর কল্যাণ সিং ওনাকে ধন্যবাদ দিতে এসেছিল। ওকে দেখে স্লিম্যান এক প্রকার আন্দাজেই বলে ওঠেন, তুমি আবার ঝামেলায় পড়বে কল্যাণ সিং, তুমি ওই বদ লোকগুলোর সঙ্গ নিয়েছো আবার। হঠাৎ ভয় কল্যাণ সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ও বলে, ওরা যে খারাপ লোক আপনি তা জানেন সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আর ওদের দলে থাকতে চাই না। ওটা ঠগী সর্দার দুর্গার দল। আসলে স্লিম্যানের দৃঢ় বিশ্বাস ছিল যে ঠগীরা আছে এবং তার আশেপাশেই আছে। কোথাও মাঠে ঘাটে একদল দেশি লোক দেখলেই তিনি তাদের সাথে নানা গল্প করে বোঝার চেষ্টা করতেন যে ওরাই সেই ঠগীর দল কিনা। সাহেব যে অকারণে দেশি লোকগুলোর সাথে গল্পগুজব করেন এটা তার অধীনস্থ কর্মচারীরাও জানত। আবার ইংরেজ সহকর্মীরা আড়ালে তাকে ব্যঙ্গ করে ঠগী স্লিম্যান বলে ডাকত। একথা জানতে পেরে স্লিম্যানের খারাপ লেগেছিল, তবুও ঠগী সন্ধানে তার কৌতূহল ও প্রচেষ্টার কখনো কোনো কমতি হয়নি। কল্যাণ সিংয়ের কাছ থেকে যে একেবারে ঠগীর দলের হদিশ মিলে যাবে এটা সেদিন স্লিম্যান আশা করেননি। কল্যাণ সিং আরও বলে, ওরা নির্মম খুনি সাহেব, ওরা কথায় কথায় মানুষ খুন করে। ও একথাও বলে যে ওর ভাই মতি সিং ওদেরই দলে এখনও আছে। দলটা ততক্ষণে স্লিম্যানের বাংলো ছেড়ে অনেকটা এগিয়ে গেছিল। স্লিম্যান তৎক্ষণাৎ সেপাই আর পুলিশের সাহায্য নিয়ে ওদের ধরার ব্যবস্থা করলেন। আর তখন থেকে শুরু হয়েছিল ইতিহাসের এক নতুন অধ্যায়, যা ঠগী দমন নামে পরিচিত। ধরা পড়ার পর মতি আর কল্যাণ সিংকে জেরা করতে
ক্রমশ ঠগীদের কর্মকাণ্ডের প্রমাণ এবং তথ্য বেরিয়ে আসতে লাগলো। অসংখ্য খুন হওয়া মৃতদেহ, ভুরি ভুরি সাক্ষ্য প্রমাণ। স্লিম্যানের হাতে এখন বন্দী প্রায় 100 জনের একটা ঠগীর দল। দলের সর্দার দুর্গা আর ঠগীদের জেরা করে স্লিম্যান আশেপাশের এলাকায় ঠগীদের দলগুলোর একটা খসড়া তৈরি করে তাদের একে একে ধরতে লাগলেন। ঠগীরা এলাকা ভাগ করে কাজ করত। এক ঠগীর দল অনুমতি ছাড়া অন্য ঠগীর এলাকায় যেত না, অর্থাৎ তারা জানতো তাদের পার্শ্ববর্তী এলাকাগুলো কাদের দখলে। এইভাবে ঠগীর দলগুলো একে অপরের সাথে যুক্ত ছিল। সারা ভারতে এরা ছড়িয়েছিল একটা মস্ত বড় জালের মতো। কোনো এক দিক থেকে টান পড়তে আস্তে আস্তে জালটা যেন স্লিম্যানের হাতে গুটিয়ে আসতে লাগলো। এর জন্য প্রচুর লোক আর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতার দরকার ছিল। 1828 সালে বাংলার গভর্নর জেনারেল হন লর্ড বেন্টিং। তিনি স্লিম্যানকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র ঠগী দমনের দায়িত্ব দেন। 1831 সালে জব্বলপুরের জেলা প্রশাসকের দায়িত্বের পদ ছেড়ে উইলিয়াম স্লিম্যান গভর্নর জেনারেল লর্ড বেন্টিংয়ের ঠগী দমন বিভাগের সুপারিনটেন্ডেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব নেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ এবং ভারতীয় কর্মচারীদের নিয়ে স্লিম্যান একটা মস্ত বড় দল তৈরি করেন। বিভিন্ন ঠগীদের জবানবন্দি আর রাজসাক্ষীদের থেকে সংগ্রহিত সাক্ষ্যের সূত্র ধরে শিক্ষণপ্রাপ্ত গুপ্তচরেরা সারা ভারতে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে নতুন ঠগীর দল পাকড়াও করতে লাগলো। তথ্যের ভিত্তিতে তারা যেমন নতুন নতুন ঠগীদের দল গ্রেফতার করতে থাকে, একই সাথে তারাই আবার নিরীহ প্রতীক সেজে একের পর এক ঠগীর দলকে ফাঁদে ফেলতে শুরু করে। আশ্চর্যের কথা এই যে খোদ ঠগীদের কাছ থেকে স্লিম্যান ঠগী দমনের জন্য যথেষ্ট সাহায্য পান। তাদের কাছ থেকেই তিনি ওদের রামসি ভাষায় কথা বলতে শেখেন এবং ঠগীদের জীবনযাত্রার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন। একজন ইংরেজ সাহেব হিসাবে তিনি যে এই গুপ্ত সম্প্রদায় সম্পর্কে এত কিছু জানেন এবং তাদের গোপন রামসি ভাষায় কথা বলতে পারেন, এ কথা অন্যান্য ঠগীদের কাছে অবিশ্বাস্য ছিল। স্লিম্যানের হাতে একের পর এক ঠগীর দল ধরা পড়তে থাকে এবং হাজার হাজার ঠগীদের ফাঁসি আর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়। তখন ধর্মনিষ্ঠ ঠগীদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে মা ভবানী তাদের উপর রুষ্ট হয়ে স্লিম্যানকে পাঠিয়েছেন ঠগীদের নির্মূল করার জন্য। তারাই রাজসাক্ষী হয়ে বা অন্যান্যভাবে তাকে ঠগী দমন করতে সাহায্য করে। এদের মধ্যে ফিরিঙ্গিয়া নামে এক কুখ্যাত ঠগী উল্লেখযোগ্য। রাজসাক্ষী হিসাবে যার সহযোগিতা স্লিম্যানকে ঠগী দমনে বিশেষ সাহায্য করেছিল, কারণ মৃত্যুদণ্ডের আদেশকে ঠগীরা ভয় করত না, বরঞ্চ ফাঁসির দিন হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ত। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর আগে তাদের শুধুমাত্র একটাই চাহিদা থাকতো যে কোনো নিচু জাতের জল্লাদ যেন তাদের গলায় ফাঁসির দড়ি না পড়ায়, কারণ তারা ঠগী, তারা মা ভবানীর আজ্ঞাবাহী সন্তান। সেক্ষেত্রে তারা নিজেরাই নিজেদের গলায় ফাঁসির দড়ির পড়ানোর আর্জি রাখত। ঠগীদের বিরুদ্ধে স্লিম্যানের এই অভিযানের কথা সুদূর ইংল্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঠগী দমনে তার সাফল্য এই দেশে এবং তার স্বদেশে তাকে বিখ্যাত করে তোলে। এখানে উল্লেখযোগ্য যে স্লিম্যান বিশেষত হিন্দি, উর্দু, ফার্সি ভাষা ছাড়াও একাধিক ভারতীয় ভাষায় কথা বলতে পারতেন। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় পারদর্শিতার ক্ষেত্রে সমগ্র ব্রিটিশ রাজের ইতিহাসে তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। আদালতে ঠগীদের ট্রায়াল থেকে তাদের নৃশংসতা এবং দক্ষতা সম্পর্কে ভয়ঙ্কর সমস্ত তথ্য জানা যায়। মাত্র 20 জনের একটা দল স্বীকার করে যে তারা 5200 মানুষকে খুন করেছে। বাহেরাম নামে এক ঠগী 40 বছরে মোট 931 জনকে খুন করেছে বলে স্বীকার করে। এই বহেরাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী পৃথিবীর সব থেকে বড় খুনি। আবার একথাও জানা যায় যে দেশ জুড়ে বহু শক্তিশালী জমিদার আর রাজ পরিবারের সাথে বংশ পরম্পরায় গোপন আঁতাত ছিল এই ঠগীর দলের। এদের লুঠের মালের নিয়মিত বকরা পেত এইসব জমিদার, রাজা আর তাদের রাজকর্মচারীরা। 1830 থেকে 1841 সালের মধ্যে স্লিম্যানের অধীনে ঠগী দমন বিভাগ অন্তত 3700 জন ঠগীকে আটক করে। আনুমানিক পরিসংখ্যানে তাদের মধ্যে মূল্যবান তথ্য সরবরাহের জন্য 50 জনকে ক্ষমা করা হয় আর 500 জনকে ফাঁসি দেওয়া হয় এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়। 1841 সালের পর থেকে এই ঠগী সম্প্রদায় পেশাগতভাবে সম্পূর্ণ নির্মূল হয়ে গেছিল বলা যেতে পারে। ধর্মনিষ্ঠা, গোপনীয়তা, সংগঠন, সাহস, ধৈর্য, গোপন ভাষা ইত্যাদির কারণে ঠগী সম্প্রদায় যেমন একদিন পৃথিবীর ইতিহাসের সবথেকে সফল এবং নৃশংস খুনির দল হয়ে উঠেছিল, ঠিক সেই একই কারণগুলোর জন্যই বহু শতাব্দীব্যাপী এই গুপ্ত হত্যাকারীদের পতনও ঘটে অস্বাভাবিক কম সময়ের মধ্যে। স্লিম্যানের দূরদর্শিতার আরও পরিচয় পাওয়া যায় এই থেকে যে তিনি বুঝেছিলেন ঠগী সম্প্রদায়কে নির্মূল করতে হলে শুধুমাত্র অপরাধীদের ফাঁসি আর যাবজ্জীবন দিলেই হবে না, সাথে সাথে এদের পরবর্তী প্রজন্মের উপযুক্ত কর্মসংস্থান এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে, এবং তিনি সেটা করেও ছিলেন।
তার মতে এই নৃশংস পেশা আর বিকৃত ধর্মবিশ্বাসের উদ্ভবের পেছনে ছিল দুবেলা দুমুঠো খাবারের অভাব আর জাত, ধর্ম, বর্ণ, অস্পৃশ্যতা ইত্যাদির ভিত্তিতে কিছু গোষ্ঠীর মানুষকে সমাজের মূল স্রোতে প্রবেশাধিকার না দেওয়া। কারণ সারা ভারতের মানুষ কোনো খুনে সম্প্রদায় ছিল না, তাহলে তুলনামূলকভাবে স্বল্প সংখ্যক ব্রিটিশ এই দেশে রাজত্ব করতে পারত না।